শেখ হাসিনাকে গ্রেপ্তার করে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। জুলাই আগস্টের গণহত্যায় 13 আসামিকে হাজির। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছর। আল জাজিরাকে ডক্টর ইউনুস, প্রয়োজনীয় সংস্কার শেষেই দেয়া হবে নির্বাচনের রোডম্যাপ। চাল নিয়ে চালবাজি করে শত শত কোটি টাকার মালিক কুষ্টিয়ার আব্দুর রশিদ। আওয়ামী লীগের আমলে নিয়ন্ত্রণ করতেন পুরো বাজার। জুলাই সেপ্টেম্বরে খেলাপি ঋণ বাড়ল প্রায় ৭৪,০০০ কোটি টাকা। ১.৫ দশকের অনিয়ম অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। পাবনায় যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ। বগুড়ায় গৃহবধূ হত্যায় 2 আসামির দায় স্বীকার। ব্রাজিলের রাজধানীতে আজ পর্দা উঠছে G20 সম্মেলনের। যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। আলোচনায় ঠাঁই পাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এবং আইপিএল এর নিলামে নাম দেখে উচ্ছ্বসিত পেসার তানজিম সাকিব। গ্লোবাল সুপার লিগে খেলবেন রংপুর রাইডার্সের বিপক্ষে। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 দুপুর 12টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা সহ পরোয়ানাভুক্ত 46 আসামির বিষয়ে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে গণহত্যার মামলায় বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়েছে 13 জনকেই। এর মধ্যে সাবেক 9 মন্ত্রী, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব রয়েছেন। অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। আদালত প্রাঙ্গণেও নেওয়া হয় কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা। আজকে এই ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে 14 জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে। তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে এই 14 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হবে। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, আনুষ্ঠানিকভাবে জুলাই গণহত্যার বিচার কাজ শুরু হলো। ট্রাইব্যুনাল একটি নির্দেশনা দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে আসামিরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে 1 মাসের মধ্যে তদন্তের কাজ শেষ করতে বলা হয়েছে। ট্রাইব্যুনাল আর কি নির্দেশনা দিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আজকে যেহেতু মামলার যে প্রক্রিয়া সেটি একদম প্রাথমিক দিন, আজকে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে 14 জন আসামি 13 জনকে হাজির করা হয়েছে। এই 13 জনের উপস্থিতিতে আজকের আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটি শুরু হলো এবং এই 13 জনের জন্য আলাদা আলাদাভাবে যতদূর জানতে পেরেছি যে 5 জনের জন্য একজন আইনজীবী, বাকি 2 জনের জন্য একজন আইনজীবী, এইভাবে আলাদা আলাদাভাবে আইনজীবী তাদের পক্ষেও আজকে তাদের যে অবস্থান সেটি জানান দিয়েছেন এবং প্রসিকিউশন তাদের যে তদন্তের যে বিষয়টি সেটির যে কোন পর্যায়ে রয়েছে তদন্ত, এই বিষয়গুলোই আজকে মূলত আদালতের সামনে তুলে ধরা হলো। আজকে কোনো আনুষ্ঠানিক শুনানি কিংবা পাল্টা শুনানি সেগুলো হয়নি এবং সেটি হয়তো পরবর্তীতে দিন ধার্য করা হবে। আমি এই মুহূর্তে প্রসিকিউশনে একদম ট্রাইব্যুনালেই রয়েছি। ট্রাইব্যুনালের ভিতরে কিছুক্ষণ আগেও বিচারের যে কার্যক্রম সেটি চলছিল এবং সেখান থেকে সবশেষ যে আপডেটটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে শেখ হাসিনা সহ যে আসামিরা রয়েছেন তাদের এই বিচার প্রক্রিয়া কিংবা যে তদন্ত প্রক্রিয়া সেটি 1 মাসের মধ্যে শেষ করে তাদেরকে আইনের আওতায় আনা সবাইকে এই নির্দেশনা আদালত দিয়েছেন, ট্রাইব্যুনাল দিয়েছেন। তো
এখন পর্যন্ত 14 জন এই মামলায় আসামি গ্রেফতার হয়েছেন, তার মধ্যে 13 জনকে আজকে হাজির করা হয়েছে। আরেকজন আসামি সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, তাকে আজকে হাজির করা হয়নি, কারণ তিনি অন্য একটি মামলায় রিমান্ডে রয়েছেন, এই কারণে তাকে আজকে হাজির করা হয়নি। বাকি 13 জন হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তারা সবাই যেহেতু আগের সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা হেভিওয়েট, এই কারণে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ জোরদার করা হয়েছিল এই ট্রাইব্যুনালের আশপাশে, আদালত প্রাঙ্গণের আশপাশে। অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে আজকের যে বিচারিক প্রক্রিয়া সেটি শেষ পর্যায়ে, কিছুক্ষণ পরেই হয়তো আসামিদেরকে এখান থেকে বের করা হবে এবং হয়তো পরবর্তী দিন ধার্য করা হবে। এর বাইরে কি কি বিষয় আসলে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো এখনো পুরোপুরি, যেহেতু আদালতের প্রাঙ্গণে কোনো ধরনের প্রবেশের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে কিংবা কিছু নিয়মকানুন রয়েছে, সেই কারণে সেখানে মোবাইল নিয়ে প্রবেশ করা কিংবা এই ধরনের বিষয় যেহেতু বন্ধ, সেই কারণে পুরোপুরি তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে আজকের আদালত নির্দেশ দিয়েছেন 1 মাসের মধ্যে ট্রাইব্যুনাল এই যে বিচার প্রক্রিয়া কিংবা যে তদন্ত প্রক্রিয়া সেটি শেষ করে এই মামলার যে আসামিরা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালের সামনে হাজির করা এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন বোধহয় শেষ হয়েছে, আমি একটু ক্যামেরা ঘোরানোর জি, এখন শেষ হয়েছে মামলার বিচারিক প্রক্রিয়া। আমি দেখছি আজকের যে প্রক্রিয়া সেটি শেষ হয়েছে, একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। তো এখন হয়তো আসামিদেরকে এখান থেকে বের করা হবে এবং এর বাইরে প্রসিকিউশন কিংবা আসামি পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারাও হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং আজকের যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেগুলো হয়তো জানানো হবে। আজকে যেহেতু এই মামলার বিচার কাজের একেবারেই প্রথম দিন বলা চলে আসামিদের উপস্থিতিতে, সেই কারণে বিচার প্রক্রিয়ায় আজকের দিনে আমরা একদম শুরুতেই আমাদেরকে জানানো হয়েছিল যে আজকে শুনানির বিষয়টি আজকে হবে না। মূলত তদন্ত প্রক্রিয়া, যেহেতু এর আগেই তদন্ত প্রক্রিয়া পরিচালনা করছিল প্রসিকিউশন, সেই তদন্ত প্রক্রিয়া কত দূর এগিয়েছে এবং কার পক্ষে কোন আইনজীবী দাঁড়িয়েছেন কিংবা কার পক্ষ নেবেন, এই বিষয়গুলোই আসলে আজকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে কিংবা হচ্ছে। আর এরপরেই ধারাবাহিকভাবে এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটি এগিয়ে চলবে। আমার বাইরে, এই ট্রাইব্যুনালের বাইরে কিংবা আশপাশে বেশ কয়েকজন আহত নিহত যারা হয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এই ঘটনায়, সেখানে তাদের সঙ্গে কথা হচ্ছিল, তার পরিবারের সদস্যদের সঙ্গে। তারা প্রত্যেকে আসলে এই মামলার একটা বিচার, সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে চান। এটি হচ্ছে তাদের দাবি, যেই দাবিটি আসলে আজকে পূরণের একটা প্রাথমিক ধাপ অতিক্রম করলো এবং আদালতের নির্দেশনার মাধ্যমে এই ধাপ হয়তো খুব দ্রুত গতিতে এগোবে বলেই মনে হচ্ছে। কারণ এরই মধ্যে ট্রাইব্যুনাল, প্রসিকিউশনের পক্ষ থেকে এই অপরাধ ট্রাইব্যুনালের আওতায় কোনো সংগঠনের বাতিল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিও এই আইনে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে প্রবেশ করানো একটা সংশোধনী আনার কথা বলা হচ্ছে। সেই সংশোধনীটি আসলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা এই প্রক্রিয়াটিও হয়তো সামনে ধীরে ধীরে আসতে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে বিচারিক প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় এখন পর্যন্ত আজকের যে অগ্রগতি সেটি শেখ হাসিনা সহ যে 46 জন আসামি রয়েছেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা কিংবা তাদেরকে তদন্ত শেষ করা এই সময়ের মধ্যে। আমি আদালত প্রাঙ্গণ থেকে আজকের কার্যক্রম শেষে কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদেরকে বের করা হবে। আর ভিতরে আজকের কার্যপ্রক্রিয়ায় কি কি ছিল সেই বিষয়গুলো নিয়েও আমরা আরও তথ্য জানতে পারবো এবং সেই প্রক্রিয়াটি হয়তো একটু আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব আদালত প্রাঙ্গণে ছিলেন, একটু হাবিবের কাছেই জানতে চাই। হাবিব, আজকের আদালতের যে প্রক্রিয়া যে ছিল ট্রাইব্যুনালে, সেটিতে কি কি হয়েছে? আসলে আপনি তো আদালত প্রাঙ্গণের ভিতরে ছিলেন। বেলা 10টা 45 মিনিটের দিকে 3 বিচারপতির ট্রাইব্যুনালে মূলত বিচারিক কার্যক্রম শুরু হয়। দুটো মামলা আজকে কজ লিস্টে ছিল। একটিতে হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার মামলাটি শুনানির শুরুতেই মূলত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই জুলাই গণহত্যার যে প্রেক্ষাপট এবং
আওয়ামী শাসনামলে যে হত্যা নির্যাতন গত 15 বছরে যে ধরনের সংগঠিত অপরাধগুলো ঘটেছে সেই বর্ণনাগুলো তুলে ধরেন এবং তিনি এক বাক্যে যদি বলি যে তিনি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যে হত্যাযোগ্য গণহত্যা, গুম, নির্যাতন, বিশেষ করে শাপলা চত্বরের গণহত্যা এবং বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাযোগ্য চালানো হয়েছে এই সব সামগ্রিক চিত্রটা তিনি ট্রাইব্যুনালকে বলার পর তিনি দাবি করেছেন যে এই গণহত্যার নেপথ্যে প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা এবং তাকে সহযোগিতা করেছেন এই যে আজকে যারা 14 জনকে আজকে আদালতে আনা হয়েছে তাদেরকে এই সহযোগিতার কারণে মূলত বিভিন্ন উইংয়ে তারা ভাগ হয়ে, যেমন বিশেষ করে জুনায়েদ আহমেদ পলক তার কথা উল্লেখ করেছেন, যেমন জুলাই গণহত্যার সময় আমরা দেখেছি যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে এই ছাত্র জনতার আন্দোলনকে মানে নিবৃত্ত করার জন্য বা প্রতিহত করার জন্য জুনায়েদ আহমেদ পলক যে কাজটি করেছেন যে ছাত্র জনতার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ছাত্র জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছেন। এছাড়াও বিশেষ করে শিক্ষক জাফর ইকবালের কথা তিনি বলেছেন যে তিনি স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে এই যারা আন্দোলন করছে তারা সবাই হচ্ছে রাজাকারের বাচ্চা। আমরা শেষ করতে চাই, তার আগে একটু যদি তথ্য দেন যে আসামি পক্ষের আইনজীবী ছিলেন কিনা কেউ? আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি তিনি প্রথমে আসামি পক্ষের আইনজীবী হিসেবে উঠেছিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে বিচারককে উদ্দেশ্য করে বলেন যে তিনি তাকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করেছেন, যদিও তার কোনো প্রজ্ঞাপন এহসানুল হক সমাজি তিনি বলেছেন যে আমি কোনো প্রজ্ঞাপন পাইনি, তারপরেও চিফ প্রসিকিউটর বলেছেন যে তাকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে যেন তিনি আইনি কার্যক্রম বা মামলার কার্যক্রম না পরিচালনা করেন, সেজন্য তিনি রিকোয়েস্ট করেছেন। তারপরে এহসানুল হক সমাজি তিনিও নিজেও বলেছেন যেহেতু চিফ প্রসিকিউটর মহোদয় বলছেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়োগ করা হবে, সুতরাং আমি এই মামলার আরো কথা বলবো। আমরা সহকর্মী হাবিব এবং আমরা দুজনই রয়েছে আদালত প্রাঙ্গণে। আমরা টেলিভিশনের লাইভ এই মুহূর্তে শেষ করছি, ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউব, ফেসবুক আমাদের লাইভ চলতে থাকবে। আসিফ, টেলিভিশনে আপাতত এই পর্যন্তই শেষ করছি। হাবিব, আপনার কাছেই সজল এবং হাবিব, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। রোববার ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল জাজিরা। বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করলেও এর নির্দিষ্ট সময়সীমা জানাননি প্রধান উপদেষ্টা। আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। রবিবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা জানান, এ নিয়ে জুলাই বিপ্লবে আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো, আরও 7 জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে মাথায় পুলিশের গুলি লাগে কাজলের। মৃত্যুর সাথে 3 মাস পাঞ্জা লড়লেও অবস্থা অস্বাভাবিক থেকে যায়, তাই বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয়ার 24 ঘন্টার মধ্যেই তাকে থাইল্যান্ডে পাঠাতে এয়ারপোর্টে নেওয়া হয়।
রোববার রাত 1টায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়। এ সময় তাকে বিদায় জানাতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। জানান, কাজলের মতো আরও যারা আছেন প্রয়োজনে সবাইকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। 5 জন ইতিমধ্যে পাঠানো হয়েছে, আরও 7 জনের প্রক্রিয়া চলছে। আজকে সব 5 জন 4 জন অলরেডি আছে। একজন আছে সিঙ্গাপুরে, তার কথা আপনারা জানেন, আমরা বলেছি মুসা। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে অর্থোপেডিকের। এই সময় চিকিৎসকরা জানান, মাথায় গুলি লেগে মগজ বেরিয়ে গেছিল কাজলের। সম্ভাব্য সব চিকিৎসা করা হয়েছে, কিন্তু তার স্বাভাবিক জীবনে ফিরতে উন্নত চিকিৎসা জরুরি। ব্রেনের সামন দিয়ে একটা গুলি বেরে পিছন দিয়ে চলে যায়, ব্রেন ম্যাটার ড্যামেজ হয়ে হাড় সহ ড্যামেজ হয়ে গিয়েছিল। আমরা ইমিডিয়েট সার্জারি করি, তার ব্রেনের একটা বোনসের একটা অংশ আমরা খুলে রেখে দিই। কাজল আমাদের মেশিনে ছিল, মেশিন থেকে বের করেছি, এখন এয়ারে আছে। কাজে এতটুকু অবস্থায় আমরা তাকে পাঠালাম। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে অর্থের দিকে তাকাচ্ছে না সরকার, কিন্তু নানা জটিলতায় প্রসেসিং করতে সময় লাগছে। উন্নত চিকিৎসা যার প্রয়োজন দেয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কুষ্টিয়ার চালবাজ আব্দুর রশিদ আওয়ামী লীগের আমলে নিয়ন্ত্রণ করেছেন দেশের চালের বাজার। সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। দেশজুড়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে শতাধিক। তারপরও ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। তবে শেষ রক্ষা হয়নি। প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে ঠাঁই হয়েছে জেল হাজতে। মাহতাবউদ্দিন লালনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2005 সালের দিকে একটি চালকল দিয়ে ব্যবসা শুরু। 15 বছরে ফুলে ফেপে ওঠে কুষ্টিয়ার খাজানগরের আব্দুর রশিদের ব্যবসা। বাগিয়ে নেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতির পদ। হয়ে ওঠেন চাল সিন্ডিকেটের হোতা। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতার সঙ্গে তার খাতির ছিল তুঙ্গে। এর মাধ্যমে দেশের চালের বাজারের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রশিদ। খুচরা বিক্রেতা, আড়তদার, মিল মালিক, পাশাপাশি সাপ্লায়ার, একটা চেইন। এই চেইনটাকে যতক্ষণ না পর্যন্ত ভাঙা সম্ভব হবে ততক্ষণ না পর্যন্ত ভোক্তারা সুফল পাবে না। আমরা দিন আনি দিন খাই, যাতে ভালোভাবে কিনতে পারি, ডাল ভাত খাইতে পারি। সেই জায়গাটায় যাতে সিন্ডিকেট মুক্ত হয়, আমরা সেই আশা করি। বাংলাদেশে আরও রশিদ সাহেব আছেন যারা সম্মিলিতভাবে সিন্ডিকেট গঠন হয়েছে। প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন আব্দুর রশিদ। তার কঠোর শাস্তি চান মামলার বাদী। মালিক রশিদ সাহেবের সাথে আমার ফিড মিলের কাঁচামাল কেনার জন্য দাম দর মেটায় তাকে 1,33,64,868 টাকা তার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট থেকে রিং করে টাকা দিয়ে তিনি আমাকে কোনোভাবেই কাঁচামালও দেননি এবং পরবর্তীতে টাকা করেছেন, টাকাও না দেয়। জেলা প্রশাসক বলছেন বাজার সিন্ডিকেট মুক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই সিন্ডিকেটের মূলে যে সমস্ত যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদি আমরা এই সিন্ডিকেটের যে মূল হোতা তাদেরকে খুঁজে পাই, তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। চাল সিন্ডিকেটের এই মূল হোতার বিরুদ্ধে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক চেক জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের 13 জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে 2009 সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে
একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। একটা রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক, সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল, সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি। যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে, আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের, সেটাকে রুদ্ধ করা হয়েছে। এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল, তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে, কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে জন স্বরাষ্ট্র সচিব ছিলেন, তারা এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন, তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইঞ্জুরিতে মারা গেছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে, তারা আজকে উপস্থিত করা হয়েছিল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে। এই যে নাসি বাহিনীর সাথে তুলনা করছেন, এটা এই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, আমরা বলেছি, আমরা এই পটভূমিতে যে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয়। এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়, একই প্যাটার্নের। সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয়, অপহরণ, গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মে এই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং করার মাধ্যমে নাজিদের সেই নৃশংসতার স্মৃতিকে তারা বাংলাদেশে ফিরিয়ে এনেছে। একটি হচ্ছে যে শেখ হাসিনার মামলা, শেখ হাসিনার মামলায় আদালত জানতে চেয়েছেন যে শেখ হাসিনা কোথায়, তখন আপনারা কি বলেছেন? তাকে কি বলেছেন? আমার এই 13 জনের বিষয়ে বলেছেন যে তাদের ইনভলভমেন্টটা কি, তখন আপনি বলেছেন যে সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কিনা, তখন আপনি কি বলেছেন? এই দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি।
আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন যে 13 জন, তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, কমপ্লিসিট করেছেন। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে। এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানাচ্ছি। আরেকটি বিষয়, আজকে ডিফেন্স কোনো লয়ার ছিল কিনা, একজন দাঁড়িয়েছিলেন, তাকে নিয়েও আপনি একটা বলেছেন ফিরে এসেছেন, ব্যাক করেছেন। আচ্ছা, ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনামা দাখিল করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল। সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত, কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি। সুতরাং এই পিটিশন হিসেবে সেটা গণ্য হয়নি। এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন। অন্য যারা ওকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে, তারা কোনো পিটিশন দাখিল করেননি, কোনো বক্তব্য রাখেননি, তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য। আদালত সেটা মঞ্জুর করেছেন এবং বলেছেন ডিসিপ্লিন রক্ষা করে রেজিস্ট্রারের তত্ত্বাবধানে তারা যাতে কথা বলেন, এটা তাদের ব্যাপার। পরিবারের সদস্যরা তো কথা বলার সুযোগ পেয়েছেন। ওনারা সকলেই শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ছিলেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। দর্শক, কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যেই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন এসেছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব সেটাতে তার কাজ হবে। ও এত দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না, এই ফু দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টাকে খেয়াল করে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তিনি কমিউনিস্ট। আমরা তো বাংলাদেশের লোক সবাই, আমরা সবসময় আপনার সমাজতন্ত্রের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা এই সময় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। তিনি বলতেন যে তোমাদের কমিউনিস্টের এই দোষ, তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য বাস্তব। এই কারণে তিনি পরে তার মানলেন ধর্ম কর্ম সমাজতন্ত্র। মনে আছে আপনার? ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আজকে রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তো যাই হোক, সেই কথা পরে পরে তো মনে পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কিন্তু কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেননি। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইয়ুব খান তো নয়, তখন আপনার কায়েদ আজমের পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আমরা বৈষম্য শুনছেন আপনারা, তখনই আমরা বৈষম্য শুনেছি যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপরে বৈষম্য চাপিয়ে দিচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো, তাদের বরাদ্দ দেওয়া হয় না। দর্শক, সরাসরি শুনছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
পাবনার ঈশ্বরদীর রূপপুর মোড়ে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মানিক পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। নিহতের স্বজনরা জানায় 2023 সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক। সম্প্রতি জামিন পান তিনি। সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল আজ। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠার পর 8 থেকে 10 জন মানিককে প্রথমে গুলি করে, এরপর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বগুড়ার বাসায় ঢুকে গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর লাশ ফ্রিজে রাখার ঘটনায় গ্রেপ্তার আরও 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 2 দিনের রিমান্ড শেষে রবিবার সন্ধ্যায় 2 আসামিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে হাজির করলে তারা জবানবন্দি দেন। জবানবন্দি শেষে রাত 12:30টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। সমস্যায় বেশ কার্যকরী। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বলেছি যে ক্লায়েন্টের অসুবিধাটা কিন্তু বোঝার দায়িত্ব ব্যাংক কর্তৃপক্ষের। আমি অর্ধেক টাকা দিলাম, বাকি অর্ধেক দিলাম, ওই প্রজেক্ট তো ফেল হবেই। সেই জন্য ক্লায়েন্টকে দোষ দিয়ে লাভ হবে না, আমাকেও দোষ নিতে হবে। কাজেই অনুভূতিটা রাখতে হবে যে ক্লায়েন্টের স্বার্থেই ব্যাংক কাজ করবে, কিন্তু ব্যাংকের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, শুনছিলাম সেই বক্তব্য। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ শুরু হতে যাচ্ছে G20 সম্মেলন। 2 দিনব্যাপী চলা এই সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে শহরটিতে পৌঁছেছেন বিশ্ব নেতৃবৃন্দ। সম্মেলনে যোগ দিতে রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সম্মেলনের থিম বিল্ডিং এ নেক্সট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেনেবল প্ল্যানেট। মূলত বিশ্ব অর্থনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত দেশের এক মঞ্চে সমবেত হয় এই G20 সম্মেলনে। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। সবার ভরসা মা করবে। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে জানাবো খেলার সংবাদ। পেসার তানজিম সাকিবের অ্যাগ্রেশন প্রতিপক্ষ বোলারদের বুকে কাঁপন ধরায়। এখনো ড্রেসিং রুমে মিস করেন সাকিব আল হাসানকে। আইপিএল এর নিলামে নিজের নাম দেখে উচ্ছ্বসিত তিনি। গ্লোবাল সুপার লিগে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে আগামী 20 তারিখে দেশ ছাড়বেন। খেলবেন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ হিসেবে। নিউজ 24 এর সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। পেস বোলারদের যেমন এগ্রেশন প্রয়োজন, তানজিদ সাকিব যখন মাঠে নামেন তখন তার এগ্রেশনটা আমরা দেখতে পারি। সেই সাকিবের সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। সাকিব, শুরুতে জানতে চাই ইনজুরির সবশেষ আপডেট কি? আলহামদুলিল্লাহ কোনো ডিসকমফোর্ট নাই।
আর ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে 100% বোলিং শুরু করব। গ্লোবালে টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, রংপুরের একটা টিম আছে বাংলাদেশের টিম, কিন্তু আপনি অন্য টিমে হয়ে খেলবেন। খেলার সুযোগটা আসলে ইমরান তাহির ভাই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে সাকিব তুমি কি ফ্রি আছো নাকি, আমাদের এই সময়টাতে গ্লোবাল টি-20 আছে আমাদের এই টিমের হয়ে। তখন আমি শাহরিন হাফিজ ভাইকে কল করি যে ভাই এরকম একটা অফার আসছে, কি করবো। উনি বললেন যে আমাদের দেশেরও তো অনেকে খেলতে যাবে, তুমি কথা আগাই নাও। আপনি যখন মাঠে নামেন চোখে চোখ রেখে লড়াই করেন, যে প্রতিপক্ষই হোক, এই এগ্রেশনের সময় জানতে চাচ্ছিলাম। পেস বোলিং এমন একটা বিষয়, কেউ এটা ন্যাচারালি মানুষের মধ্যে থাকে, কেউ চাইলে কিন্তু পেস বোলার হতে পারবে না। ন্যাচারালি তার মধ্যে ওই ফার্স্ট বা বল জোরে করা একটা প্রবণতা থাকতে হবে। আর এগ্রেশন আমি মনে করি আসলে এটা ন্যাচারাল। কোন প্লেয়ারের সঙ্গে স্লেজিং করতে আপনার কাছে ভালো লাগে? আমার শ্রীলঙ্কার সাথে স্লেজিং করতে সব থেকে ভালো লাগে, কারণ ওরা রিপ্লাই করে। নিউজিল্যান্ডের সাথে একদমই ভালো লাগে না, কারণ ওরা অনেক বেশি ভদ্র। আইপিএলে কোন টিমে খেলতে পারলে নিজেকে ভালো লাগবে? আর নাহিদ রানাকে নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের পেসারদের সুসময় যাচ্ছে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। নাহিদ রানার কথাটাই বলি, ভেরি এক্সাইটিং, মানে খুব দারুণ টেস্টে ভালো বোলিং করতেছে, ওডিআইতে দারুণ বোলিং করছে, আমার খুবই ভালো লাগছে। এক্সপ্রেস পেস, এবং আমি মনে করি যে আমাদের পেস বোলারদের মধ্যে এরকম যদি সবার মধ্যে একটা মানে কি বলবো ভালো একটা কম্পিটিশন আমি বলবো। আইপিএলে যে কোনো দল পারেই ভালো লাগবে, কারণ আইপিএল ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোর মধ্যে একটা বড় একটা ইভেন্ট। আপনার পছন্দের দল কোনটা? কোন দলকে ফলো করেন? ফলো করি না, আমি আরসিবির ফ্যান। ধর্ম দিক থেকে আপনার অনেক জানাশোনা, অনেক কিছু পড়েন, এই জানতে চাচ্ছিলাম পরিবার থেকে কত সহযোগিতা পান? আর ধর্ম যদি একজন মানুষ মনোনিবেশ করে তাহলে শান্তি কতটা কাজ করে? যে কোনো মানুষই যদি তার ধর্মটাকে, ইসলামটাকে যদি প্র্যাকটিস করে, তার প্রতি একটা আলাদা প্রশান্তি কাজ করে। এবং আমি যখনই ইসলাম নিয়ে স্টাডি করি বা আমি পড়াশোনার মধ্যে থাকি, আমি নিজেকে অনেক ডিসিপ্লিন ফিল করতে পারি। ড্রেসিং রুমে সাকিব ভাই মিস করেন এখন? জি, অনেক বেশি মিস করি। সাকিব ভাই আসলে আমার ফেভারিট ক্রিকেটার, এবং সাকিব ভাই থাকলে একটা অন্যরকম কনফিডেন্স সবার মধ্যে কাজ করে। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, তার ব্যক্তিগত জীবনে কিছুটা খোলাসা করলেন। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। আর এই ছিল নিউজ 24 দুপুর 12টার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।